এই চুল রং করার পর কি সত্যি চুল খারাপ হয়? হয়, কারণ দেখুন রং যখন আমরা করছি ইটস এ কেমিক্যাল, ইট কন্টেন্স অ্যামোনিয়া, সালফাইড, এই ধরনের জিনিস থাকে। তাই বলে কি রং করবেন না? রং করুন অবশ্যই, কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে টাক পড়ে যাওয়া মানুষের মাথায় চুল গজানো সম্ভব? ট্রান্সপ্লান্টেশন করে কিন্তু আমরা নতুন রুট তৈরি করতে পারি না। কারণ আগে আপনাকে আমি বলি যে আমাদের টাকটা কেন পড়ে। এই যে মেল বল্ডনেস, এই মেল বল্ডনেসের 7খানা স্টেজ হয়। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালি রিসিডিং হবে, স্টেজ 1। এখন এইটা ট্রিটমেন্ট কখন করা উচিত? চুল টাক পড়ে যদি রুট আপনার ডেড হয়ে গেল, সেটা কোনো পৃথিবীতে কোনো তেল বা কোনো মেডিসিন কিছু নেই যে আপনার চুলের গোড়া তৈরি করে দেবে। হেয়ারের যখন স্বাস্থ্য বা চুলের স্বাস্থ্য নিয়ে কথা হয়, তখন একটা বিষয় নিয়ে খুব কথা হয়, সেটা হচ্ছে যে চুলের রং। বহু লোকের এটা এক্সপিরিয়েন্স করেছে বা বহু লোক বলেছে যে চুল রং করার পর চুল খারাপ হয়ে গেছে। তো এই চুল রং করার পর কি সত্যি চুল খারাপ হয়? হয়, কারণ দেখুন রং যখন আমরা করছি ইটস এ কেমিক্যাল, ইট কন্টেন্স অ্যামোনিয়া, সালফাইড, এই ধরনের জিনিস থাকে। এই রং যখন আমি লাগাচ্ছি, আমার চুলের যে লেয়ারটা থাকে তার কিউটিকেলটাকে সে সোয়েল করে রংটা স্টেইন করে তার মধ্যে। তো তার ফলে কি হয়, আমার হেয়ারের যে টেক্সচারটা এটা রাফ হয়ে যায়, কিউটিকেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তারপরে এই রঙের মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস থাকার জন্য আমার স্ক্যাল্প সেন্সিটিভ হয়ে যায়। অনেক সময় দেখবেন রং লাগানোর পর অনেকের মাথায় অ্যালার্জি হয়, স্ক্যাল্প ইরিটেশন, ইচিং হয়, বিকজ দিজ আর অ্যালার্জিক সাবস্টেন্সেস। তার ফলে কি আমার স্ক্যাল্পে একটা ইনফেকশন হবে, চুল পড়া বাড়তে পারে। তাই বলে কি রং করবেন না? রং করুন অবশ্যই, কিন্তু কালারটা যখন বাঁচবেন, দেখুন যতটা অ্যামোনিয়া ফ্রি কালার আপনি ইউজ করতে পারেন তাতে আপনার ইরিটেশনটা কম হবে। লেস ফ্রিকুয়েন্টলি ইউজ করেন, বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ করবেন না। প্রয়োজন অনুসারে ধরুন 3 মাসে বা 2 মাসে একবার ইউজ করলেন, মাইল্ড ইউজ করলেন। আর সুপারফিশিয়ালি হেয়ারে লাগালেন, নট টু দি ডিপ ইন্টু দ্য স্ক্যাল্পে যাতে রংটা টাচ না হয়, যতটা অ্যাভয়েড করা যায়। দিস ইজ দ্য অনলি সলিউশন। ওকে 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 আমি ফাইনালি এবার আসছি, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে টাক পড়ে যাওয়া মানুষের মাথায় চুল গজানো সম্ভব? দেখুন ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একটা প্রসিজিওর। ট্রান্সপ্লান্টেশন করে কিন্তু আমরা নতুন রুট তৈরি করতে পারি না। ট্রান্সপ্লান্টেশনে কি করা হয়, মানে আমাদের স্ক্যাল্পে বিভিন্ন জোন আছে। কিছু জোন আছে, কারণ আগে আপনাকে আমি বলি যে আমাদের টাকটা কেন পড়ে। বেসিক্যালি কি হয়, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মানুষের মাথায় টাক কেন পড়ে। তো টাক পড়ার প্রাইমারি কারণ হচ্ছে, টাকের যেটা মেইন জিনিস হচ্ছে সেটাকে বলা হয় মেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। মেল ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, অ্যান্ড্রোজেনেটিক মানে এটা একটা হরমোনাল হেয়ার লস। আমাদের শরীরে কিছু হরমোনাল অ্যাক্টিভিটি হয় যার ফলে কিন্তু চুলের গোড়াটা এফেক্টেড হয়। আপনি যদি কাউকে চুল পড়া দেখেন বা কাউকে টাক হতে দেখেন, দেখবেন আইদার তার সামনের এই পোর্শনটা পেছন দিকে যাচ্ছে, নাহলে পেছনে একটা এই ক্রাউন এরিয়া থিনিং হয়েছে। আর যাদের পুরো এক্সটেন্সিভ বলনেস হয়, দেখবেন এই পুরো জায়গাটা উড়ে গেছে। সাইডে আর পেছনে কিন্তু চুল থাকে। এই জোনগুলো কিন্তু টাক পড়ে না। অনেক বয়স হলে এইজিং হিসেবে পড়ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল এইজে কিন্তু এটা পড়ে না। তো এর ফলে কী হয়, মানে আমাদের এই যে চুলের গোড়াগুলো এখানে থাকে, এই চুলের গোড়ার মধ্যে এক ধরনের একটা রিসেপ্টার্স থাকে। এই রিসেপ্টার্সগুলোকে বলা হয় অ্যান্ড্রোজেনেটিক রিসেপ্টার্স, মানে হরমোনকে রিসেপ্ট করে ম্যাগনেটের মতন। তো আমাদের শরীরে যখন আমরা অ্যাডাল্ট হওয়ার সময় আমাদের শরীরে মেল হরমোন টেস্টোস্টেরন, পুরুষদের ক্ষেত্রে এই হরমোনটা অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই হরমোন যখন ব্লাড সার্কুলেশনে ঘুরতে থাকে, যারা জেনেটিক্যালি প্রিডিসপোজড হয় তাদের কি হয়, এই হরমোন থেকে একটা বাই প্রোডাক্ট তৈরি হয় যেটার নাম হচ্ছে ডিএইচটি, ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন। এই ডিএইচটি হলো মেইন কালপ্রিট যে আপনার চুলের মানে বল্ডনেস করে। এই যখন ব্লাড সার্কুলেশনে ঘুরতে থাকে, আপনার স্ক্যাল্প রুট যখন সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তখন কি ডিএসটির সাথে এটা রুটটা বন্ডিং করে। ডিএসটি যখন রুটে বন্ডিং হয়, তার ফলে কি হয়, আস্তে আস্তে এর চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন বন্ধ করতে থাকে, মানে ব্লাড ভেসেলসগুলো ন্যারো হয়ে যায়। তার ফলে কি হয়, চুলের নিউট্রিশন পায় না, চুল পড়তে শুরু করে। চুল প্রথমবারে যখন পড়লে সাথে সাথে টাক হয় না, প্রথমে আপনার চুলটা পড়বে হেলদি হেয়ারটা, এরপরে যখন নেক্সট চুলটা আসবে সেটা একটু পাতলা হবে, তারপরে আরও একটু পাতলা হবে, করে করে ফাইনালি গিয়ে ওই রুটটা ডেড হয়ে যায়। তো এখন এই যে মেল বল্ডনেস, এই মেল বল্ডনেসের 7খানা স্টেজ হয়।
ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালি রিসিডিং হবে স্টেজ 1, তারপরে স্টেজ 2 আরেকটু পেছনে যাবে, স্টেজ 3 আরেকটু পেছনে যাবে, স্টেজ 4 হলে পেছনে একটা প্যাচ আসবে, এটা রিসিডিং হতে থাকবে, এই করে স্টেজ 7 যখন হবে পুরোটা বল্ড হয়ে যায়। তো এইটা হচ্ছে টাক পড়ার কারণ। এখন এইটা ট্রিটমেন্ট কখন করা উচিত? টাক পড়ে যদি রুট আপনার ডেড হয়ে গেল, সেটা কোনো পৃথিবীতে কোনো তেল বা কোনো মেডিসিন কিছু নেই যে আপনার চুলের গোড়া তৈরি করে দেবে। এই রুটটা ডেট হতে কতদিন লাগে, মানে এটা দেখুন স্টেজের উপর ডিপেন্ড করছে। ধরুন স্টেজ 1 থেকে আপনি স্টেজ 2 গেলেন, তো ইনিশিয়ালি যে স্টেজ 1-এ যেই চুলগুলো গেছিলো সেগুলো স্মুথ হয়ে গেছে, দ্যাট ইজ গন। মানে আপনি যখনই, এই জন্য আমি বলছিলাম যে চুল পড়ার সাথে সাথে মানে আপনাকে দেখতে হবে আপনার চুলে ঘনত্ব কমছে কিনা। যদি ঘনত্ব কমছে তাহলে কিন্তু আপনাকে এটা ওয়ার্নিং সাইন দিচ্ছে সে ইউ আর প্রসিডিং টুয়ার্ডস মেল অ্যান্ড্রোজেনেটিক বা ফিমেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, আপনি ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন নিন। তো এখন এই যে প্রবলেমটা হচ্ছে, এটাকে সারাতে হলে তো আমার ভেতর থেকে এটাকে সারাতে হবে, কারণ চুলের গোড়াটা তো ভেতরে খারাপ, আমি উপর থেকে তেল লাগালে কিন্তু হবে না। তো এইখানে উই হ্যাভ টু গো ফর এ হলিস্টিক অ্যাপ্রোচ, যে ইন্টারনালি আমি আইডেন্টিফাই করবো কিসের জন্য এই জিনিসটা আপনার ট্রিগার্ড হলো, অ্যাকর্ডিংলি উই হ্যাভ টু ট্রিট ইট। ওয়ান্স ট্রিটেড, ফার্স্ট তো আমরা এটাকে অ্যারেস্ট করতে পারবো, দেন উই ক্যান হেল্প ইন রিগ্রোথ। নাও ট্রান্সপ্লান্টেশন যেটা বলছিলাম আপনি, ট্রান্সপ্লান্টেশন কী করা হয়? ট্রান্সপ্লান্টেশনে আমরা কী করি, যেটা বলছিলাম যে আমার এই জোনটা হচ্ছে ফ্র্যাজাইল জোন, আর এই জোনটা হচ্ছে আমার পার্মানেন্ট জোন। মানে এই চুলের গোড়ায় কোনো রিসেপ্টার্স নেই, যার ফলে এরা কোনো হরমোনের দ্বারা এফেক্টেড হয় না, এজিংয়ের দ্বারা এফেক্টেড। আমার বয়স হলো চুলের গোড়া শেষ হয়ে গেলে দ্যাট ইজ ফাইন, বাট এই হরমোনের জন্য আর্লি হেয়ার লস হয় না। তো আমরা ট্রান্সপ্লান্টেশনে কী করি, শিফটিং করি। কী করি, এখান থেকে আপনার চুলের গোড়াটা নিলাম, এটাকে নিয়ে যেখানে আপনি বল্ড হয়েছে সেখানে ইমপ্ল্যান্ট করে দিলাম। তো ইমপ্ল্যান্ট করার পর এই চুলটা নর্মালি গ্রো করবে, হেলদি থাকবে। মানে এই অংশটার গ্রাফটগুলো হরমোনের দ্বারা এফেক্টেড হয় না। এবার আমি আপনাকে এখানেও জিজ্ঞাসা করছি যে এই যে এই অংশের গ্রাফটগুলো হরমোনের দ্বারা এফেক্টেড হয় না, এইটা কি শুধুমাত্র এই অংশে হয় না, নাকি এই অংশের গ্রাফটটা আমি মাথার যে কোনো অংশে দিলাম সেখানেই হবে না? সেখানেই হবে না, বিকজ এর মধ্যে ওই রিসেপ্টার্সটাই তো নেই। আচ্ছা, যার ফলে কি হচ্ছে, এটা যখন আমি ট্রান্সপ্লান্ট করে আপনাকে বসিয়ে দিচ্ছি, এই চুল আপনার গ্রো করবে, পারসিস্ট করবে, থাকবে, হেলদি থাকবে। অর্থাৎ ট্রান্সপ্লান্টেড হেয়ার উঠে যাওয়ার সম্ভাবনা কম। ওকে, এবার আমি আপনাকে বলছি যে তাহলে আপনি একটু হেয়ার ট্রান্সপ্লান্ট এবার ভালো করে বুঝিয়ে দিন। অর্থাৎ আমার নিজেরই একটা মানুষের চুলের গ্রাফট নিয়ে তারই মাথায় লাগানো হচ্ছে, আপনি একটু ডিটেলসে বোঝান হেয়ার ট্রান্সপ্লান্টে আপনারা কী কী করেন? তখন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের প্রসেসটা ফার্স্ট হলো, আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে সবার জন্য তো হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন নয়, ডিপেন্ড করছে কি সে কোন স্টেজে এসছে আমার কাছে। যত তাড়াতাড়ি আসবে তত তার ভালো রেজাল্ট হবে। ইনিশিয়ালি আমরা কাউকে, ধরুন কেউ স্টেজ 1 বা স্টেজ 2-তে যখন আসে বা স্টেজ 3-তে আসে, স্টেজ 2 অবধি আমরা সাধারণত বলি মেডিকেল ট্রিটমেন্ট নিতে, যাদের ট্রান্সপ্লান্টেশন নিতেই না হয়। ওকে, স্টেজ 2 অবধি। স্টেজ 2 মানে শুধু সামনে রিসিডিং একটু হয়েছে, ধরুন আমার মতনই কেসটা, এটা স্টেজ 2। তো এইখানে সামান্য হচ্ছে, সেটা আমি যদি মেডিসিন নিয়েই ফলো করি তাহলে আমার এটা এখানে অ্যারেস্ট হয়ে গেল। আমি যদি এখানে অ্যারেস্ট করি তাহলে আমার ভবিষ্যতে ট্রান্সপ্লান্টেশন করতে হবে না। কিন্তু আমি এলাম ধরুন স্টেজ 3, স্টেজ 4 স্টেজে বা অ্যাডভান্স স্টেজে, তখন আমরা দেখে সেটাকে প্রপার প্ল্যানিং করতে হয় যে সে কোন স্টেজে এসছে, তার ডোনার এরিয়া সাফিসিয়েন্ট আছে কি না, তার স্ক্যাল্প কন্ডিশন কতটা হেলদি, তার কোনো অ্যাসোসিয়েটেড ইলনেস, ডায়াবেটিস বা আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা, সেগুলো আমাকে দেখে রুল আউট করে নিতে হয়। করার পর তারপরে সে ইফ হি অর শি ইজ এ আইডিয়াল ক্যান্ডিডেট, তখন তার আমরা ট্রান্সপ্লান্টেশন প্ল্যান করি। ট্রান্সপ্লান্টেশনে কী করা হয়, উই আইডেন্টিফাই কি তার এই যে এরিয়াটা কভার করতে কতগুলো চুলের গোড়া লাগবে, যেটা আমরা মেডিকেল টার্মে বলা হয় গ্রাফট, কতগুলো গ্রাফট লাগবে, সেই গ্রাফট আইডেন্টিফাই করে সার্জারি প্ল্যান করা হয়। সার্জারির দিন তারপর তো নেক্সট স্টেপ, যেরকম সার্জারি প্রসেস আছে পরপর চলতে থাকে, সেটা সার্জারির প্রসিডিওরেও আমি আসবো, কিন্তু তার আগে আপনাকে এটা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই যে পিছনের যে এরিয়াটা, মানে যেটা ডোনার এরিয়া, সেই ডোনার এরিয়া থেকে মোটামুটি একটা মানুষের কতগুলো গ্রাফট নেওয়া সম্ভব, মানে পিছনের চুলটা মেনটেন করে? এটা ডিপেন্ড করছে আপনার গ্রাফটের কোয়ালিটির উপরে, আপনার হেয়ারের কোয়ালিটির উপরে, প্লাস আপনার কতটা এক্সিস্টিং গ্রাফট রয়েছে। আমরা এরকমও হয়েছে 6 থেকে 7 হাজার গ্রাফটও তুলতে পেরেছি পেছন থেকে। আচ্ছা, একটা মানুষ জীবনে কতবার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে? ট্রান্সপ্লান্টেশন 2-3 বার করা যায়, কিন্তু প্রয়োজন হয় না। যদি ট্রান্সপ্লান্টেশন স্টেজ 1 বা স্টেজ 3-তে একটু ট্রান্সপ্লান্ট করলো, তারপর তার বাকি চুলগুলো পরে আবার উঠে গেল, সেটাই তো আমরা, দেখুন ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে একটা পার্ট। আমরা যেটা ফলো করি দ্যাট ইজ এ হেয়ার রেস্টোরেশন জার্নি।
হেয়ার রেস্টোরেশন জার্নি মানে শুধু ট্রান্সপ্লান্টেশন, অনেকেই ভাবে যে আমি ট্রান্সপ্লান্টেশন করলাম মানে আমার চুল হয়ে গেল মানে আমার সব নিস্তার, আর কোনো প্রয়োজন নেই, বাট দ্যাট ইজ নট দি কারেক্ট থিং। আজকে ধরুন কারো বলনেস শুরু হয়েছে, আমি তার স্টেজ 3-তে বা 4-এ তার আমি ট্রান্সপ্লান্টেশন করলাম, তাহলে আমি যেই জায়গাটা ফাঁকা ছিল সেটা তো আমি নিয়ে ভরে দিলাম, কিন্তু তার তো এই যে বলনেসের প্রক্রিয়াটা সেটা তো চলছে, তার তো এই চুলগুলো যেগুলো আমি ট্রান্সপ্লান্ট করিনি সেগুলো তো অলরেডি এফেক্টেড হচ্ছে, বিকজ তার শরীরের মধ্যে সেই প্রসেসটা তো চলছে। তো এইখানে আমরা বলি যে আপনি ট্রান্সপ্লান্টেশন করেছেন, যেই জায়গাটা কভার করেছেন দ্যাট ইজ ফাইন, কিন্তু এক্সিস্টিং হেয়ারগুলোকে আমরা আপনাকে মেনটেনেন্স জার্নি থ্রু দিয়ে নিয়ে যাবো, সেখানে আমরা কিছু রেগুলার মেডিকেশন বা এই প্রসেস দিয়ে চলে, যার জন্য আমরা সেটাকে বলি যে হেয়ার রেস্টোরেশন জার্নি। এটা একটা লম্বা প্রসেস, অলমোস্ট 1.5 থেকে 2 বছর কন্টিনিউয়াস প্রসেস চলে, যে এই চুলগুলোকে আমরা প্যারালেলি হেলদি করতে থাকি, যাতে এই হরমোনের দ্বারা এফেক্টেড না, এটাও রিটেন থাকে, প্লাস তার ট্রান্সপ্লান্টেড হেয়ারটাও রয়েছে, যাতে এই কন্ডিশনটা সে মেনটেন করে যেতে পারে। এবার সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে অনেকেই ভাবে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম সারা জীবন চুল থেকে গেল, তো এইটা যেহেতু নয়, বা এটার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি ট্রান্সপ্লান্টেড এরিয়ার সাথে যে কোনো ট্রান্সপ্লান্টেড এরিয়া নয় সেই ইয়ারটা উঠে গেল, তো তখন মাথার শেপটা আরও দেখতে খারাপ লাগবে। তো সেক্ষেত্রে আপনি এটা বলুন যে ট্রান্সপ্লান্টের পর বা এই যে হেয়ার রিগ্রোথ যে ট্রিটমেন্ট মানে হেয়ার রিস্টোরেশন যে প্রসেসটা রয়েছে, এক সেটা কতদিন চলে, আর দুই তাকে গোটা জীবন ধরে কোন কোন ট্রিটমেন্টগুলো মানে মিনক্সিডিল হোক বা ফিনাস্টেরয়েড হোক, এই মেডিকেশনগুলো কিভাবে কন্টিনিউ হয়? দেখুন, ট্রান্সপ্লান্টেশন করার পর আমাদের হেয়ার রেস্টোরেশন জার্নি যেটা আমরা বলি, ইউজুয়ালি আমরা তারা অ্যাক্টিভ ফেজ মানে চুল যখন পড়তে শুরু করে, প্রথম তো আমার যে এই যে প্রবলেমটা হরমোনের প্রবলেমটা, এটাকে তো আমি পুরোপুরি বন্ধ করতে পারবো না, বিকজ ইটস এ লাইফস্টাইল ইস্যু। এখানে আমরা কিছু ইনিশিয়ালি মেডিকেশন দিই, মেডিকেশন দিয়ে এটাকে ফার্স্ট কন্ট্রোল করার চেষ্টা করি, নর্মালাইজ করে দেওয়া, যাতে আর চুল পড়াটা বন্ধ হয়ে গেছে, অ্যাটলিস্ট চুলটা রিগ্রোথ হচ্ছে। তারপরে এটা হয়ে যাওয়ার পরে ইট হ্যাজ টু বি মেনটেন, কারণ দেখুন চুল যে প্রবলেম, এই প্রবলেমটা আমরা জাস্ট মেনটেন করা সম্ভব, মানে একবার গ্রোথ হয়ে যাওয়ার পরে এটাকে একটা প্রসেস দিয়ে মেনটেন করতে হয়। ইনিশিয়ালি 2 বছর আমরা তাকে রেকমেন্ড করি যে আপনি এই পুরো রেস্টোরেশন জার্নিটা কমপ্লিট করুন। জার্নিতে কি কি থাকে? প্রথম তো ট্রান্সপ্লান্টেশন দিয়ে সে যে এরিয়াটা কভার হলো, তার সাথে কিছু মেডিকেশন থাকে, টপিক্যাল কিছু লোশন থাকে, কিছু মেডিকেটেড শ্যাম্পু থাকে, প্লাস কিছু ইন ক্লিনিক থেরাপিসও থাকে, ট্রিটমেন্ট থাকে, আইদার পিআরপি হতে পারে বা মেসোথেরাপি হতে পারে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট মেনটেন করতে হয়। ওটা করলে কী হয় যে এক্সিস্টিং ড্যামেজ হেয়ারগুলো যেগুলো রয়েছে সেগুলো হেলদি হয়ে যায়, আর প্লাস ট্রান্সপ্লান্টেড হেয়ারসটাও এর সাথে সাপোর্ট পেয়ে যায়, তাতে রেজাল্টটা ওয়েল মেনটেনড হয়। ফলোড বাই দেখুন চুলের যেহেতু সমস্যাটা অন অ্যান্ড অফ হতে থাকে, তাকে অন অ্যান্ড অফ যদি সে ফিল করেন আমার এখন চুল পড়াটা বেড়ে গেছে, তখন দে হ্যাভ টু স্টার্ট দ্য মেডিকেশন অর দ্য ট্রিটমেন্ট প্রসেস অ্যাগেইন। হেয়ার ট্রান্সপ্লান্ট করতে মোটামুটি একজনের যদি হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, এই হেয়ার ট্রান্সপ্লান্ট মানে এই যে সার্জারিটা আছে, এটার সময়সীমাটা কতটা থাকে আপনাদের, কতক্ষণ লাগে একজন পেশেন্টকে? হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে ডে কেয়ার প্রসিজার, এটা ডে কেয়ার প্রসিজার, মানে আপনি সকালে এলেন বিকেলের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যায়। এটা ডিপেন্ড করছে, তাও প্রসিজারের টাইম ডিউরেশনটা ডিপেন্ড করছে আপনার কত গ্রাফট আমি আপনাকে ইমপ্ল্যান্ট করছি। আমরা কম গ্রাফট হলে কম সময় লাগবে, বেশি গ্রাফট হলে একটু বেশি সময় লাগবে। তাও আপনি যদি অন অ্যান অ্যাভারেজ 3.5 থেকে 4,000 গ্রাফট ধরে চলেন, 4 থেকে 8 ঘন্টার মধ্যে প্রসিজার, মানে 4 থেকে 8 ঘন্টার মধ্যে তার সার্জারি কমপ্লিট হয়ে যায়। সে সকালবেলা হেঁটে হেঁটে আপনার ক্লিনিকে আসবে, হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, রাত্রিবেলা বেরিয়ে যাবে।